শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা জিওগ্রাফির ডেফিনেশন বা টাইমের সাথে সাথে কিভাবে ভূগোলের সংজ্ঞা পরিবর্তিত হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম ভূগোলের বিভিন্ন পরিধি নিয়ে। পরিধি মানে ভূগোলের মধ্যে আমরা কী ধরনের কী স্কোপ এবং কন্টেন্ট রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আমাদের এরিয়াল ডিফারেন্সিয়েশন বা আঞ্চলিক বৈষম্যের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম কিভাবে আমরা জিওগ্রাফির লোকজন ল্যান্ডস্কেপ স্টাডি করি, অর্থাৎ একটা প্রাকৃতিক ভূদৃশ্য সেখান থেকে কিভাবে সেটা সাংস্কৃতিক ভূদৃশ্যে রূপান্তরিত হয়ে যায়, সেইগুলো স্টাডি করি। যেমন আজকে যেখানে আমরা দেখছি হয়তো প্লেন ল্যান্ড রয়েছে, আগামী দিনে সেই জায়গায় হয়তো কোনোভাবে বাড়িঘর রাস্তাঘাট তৈরি হয়ে গেল। অর্থাৎ কিভাবে ল্যান্ডস্কেপের চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ল্যান্ডস্কেপ কিভাবে কালচারাল ল্যান্ডস্কেপে পরিণত হয়ে যাচ্ছে, বা ফিজিক্যাল ল্যান্ডস্কেপ থাকলে তার কী এফেক্ট, কালচারাল ল্যান্ডস্কেপ হয়ে গেলে তার কী এফেক্ট, কজ এফেক্ট, এইগুলো আমরা এই ল্যান্ডস্কেপ স্টাডির মধ্যে আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, এটাও একটা দিক ভূগোলের, যেখানে মানুষ এবং প্রকৃতির যে কী রকমের কী সম্পর্ক সেইটা এই জিওগ্রাফির মধ্যে আলোচনা করা হয়। সেই সম্পর্কটাতে কখনো মানুষকে ছোট করে বা মানুষকে গৌণ দেখিয়ে প্রকৃতিকে মুখ্য দেখানো হয়েছে, আবার কখনো বা প্রকৃতির ভূমিকাকে গৌণ করে মানুষকে সুপিরিয়ার দেখানোর চেষ্টা করা হয়েছে। সেইগুলোর কথা আমরা বলেছিলাম আগের ক্লাসে, তাই তো আমরা তাছাড়াও আলোচনা করেছিলাম যে স্প্যাশিয়াল যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন অঞ্চলে কীভাবে রয়েছে সেটার অ্যানালিসিস করে ভূগোল। অর্থাৎ ধর কোনো একটা শিল্প, সেই শিল্পটা সেই অঞ্চলেই কেন, সেই অ্যানালিসিস করাটাও ভূগোলের একটা পদ্ধতির মধ্যে পড়ে, একটা স্কোপের মধ্যে পড়ে। তাছাড়া স্পেশিয়াল জিওমেট্রি সম্বন্ধে আলোচনা করে অনেক সময় ভূগোল। এবার আমরা ভূগোলের আলোচনার ক্ষেত্রে কতগুলো পদ্ধতি বা পথ তার কথা বলি। জিওগ্রাফি পড়তে গেলে, জিওগ্রাফি কি বলেছিলাম যে ইটস আ স্টাডি অফ স্পেস, অর্থাৎ এটাকে স্প্যাশিয়াল সায়েন্স বলা হয়। তাহলে স্পেসকে তোর যদি স্টাডি করতে হয়, তাহলে আমরা যদি এই স্টাডি করবার জন্য আমাদের কতগুলো অ্যাপ্রোচ আমরা নিতে পারি। কি অ্যাপ্রোচ? প্রথম যে অ্যাপ্রোচটার কথা জিওগ্রাফাররা বলে সেটাকে বলা হয় সিস্টেম অ্যাপ্রোচ। সিস্টেম অ্যাপ্রোচটা কি? কেউ বলতে পারবি সিস্টেম অ্যাপ্রোচ জিনিসটা কি? মৌসুমি, সুস্মিতা, সচিন, কেউ বলতে পারবি সিস্টেম অ্যাপ্রোচ জিনিসটা কি? আচ্ছা, তোদেরকে বলেছিলাম যে যখন কোনো বিষয় পড়বি তখন সেটাকে নিজেদের সাথে রিলেট করার চেষ্টা করবি। আজকে আমরা জিওগ্রাফি মানে স্টাডি অফ আর্থ, মানে পৃথিবীর সম্বন্ধে পড়াশোনা করবো বা জানবো। তাহলে বাচ্চাটাকে, মানে পৃথিবী নামক এই বাচ্চাটাকে জানার জন্য আমার বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে বা পথগুলোর মধ্যে একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। কীরকম? যেমন দেখ, তুই একটা বাচ্চাকে চোখ দিয়ে দেখতে পারিস তার মাথা কোনটা, পা কোনটা, তার হাত কোনটা, পা কোনটা, কোনটার কি কাজ সেটাকে তুই দেখলি, বুঝলি, তুই ব্যাখ্যা করলি। আবার বাচ্চাটার পেট খারাপ করেছে, কি
হাড় ভেঙে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিন্তু তোর মতন করে দেখবে না, সে বলবে এক্সরে করো, এক্সরে প্লেট দেখবে, কোনখানে হাড়টা ভেঙেছে দেখবে, তারপরে তার ট্রিটমেন্ট করবে। সুতরাং তার দেখার পদ্ধতি কিন্তু আলাদা। বাচ্চাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাচ্চাটা একই রয়েছে। আবার একজন শিক্ষকের কাছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো, সেই শিক্ষকটা বাচ্চাটাকে 4টে অঙ্ক কষতে দিল, 2টো বানান করতে দিল, ABCD লিখতে দিল, দেখার পর বলল ঠিক আছে, বাচ্চাটার যা বুদ্ধি বুঝতে পারছি তাতে করে বাচ্চাটাকে ক্লাস 1-এ ভর্তি করা যেতে পারে। তাহলে তার জাজমেন্টটা কিন্তু এক্সরে করে না, সে ব্রেনের এক্সরে করলো না বা ব্রেনের সিটি স্ক্যান করলো না, সে তার মতন করে টেস্ট করে বুঝলো যে বাচ্চাটা এই ব্যাপার। তাহলে জিওগ্রাফি মানে হুইচ ইজ আ স্টাডি অফ আর্থ, এই স্টাডি করবার ক্ষেত্রেও বিভিন্ন রকমের পথ রয়েছে। এই পথগুলোর মধ্যেই বা পন্থাগুলোর মধ্যেই একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? তাহলে এটা একটা জিওগ্রাফি স্টাডি করবার পথ। কারো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সিস্টেম বলতে তাহলে আমরা কি বুঝবো? আমরা জানি যে সিস্টেম কথাটা আমরা সব সময় খুব ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। এই সিস্টেম কথাটাকে আমরা প্রচুর ব্যবহার করে থাকি। তো লাইফটা সিস্টেমেটিক নয়, সিস্টেমে চল দেখবি সব কাজ ঠিকঠাকভাবে হয়ে যায়, এরকম বিভিন্ন রকমের কথা আমাদেরকে অনেকেই বলে থাকে। তাহলে সিস্টেম জিনিসটা অ্যাকচুয়ালি কী? বলে না যে এর ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো নয়, হজম করতে পারে না ঠিকঠাকভাবে, এর ধর রেনাল ফাংশন বা রেনাল সিস্টেম এটা ড্যামেজ হয়ে গেছে, এরকম অনেক কথা আমরা শুনতে পাই। তাহলে ধর কারো ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আমরা স্টাডি করছি, মানে উই আর স্টাডিং দ্য পারসন বাট ফলোয়িং হিজ সিস্টেম। তাহলে একটা মানুষকে যখন আমি স্টাডি করছি, তার বডির মধ্যে অনেকগুলো সিস্টেম কাজ করছে, যেমন তার পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, সংবহনতন্ত্র, তার ব্লাড সার্কুলেশনের এই সিস্টেমটা, তার রেচনতন্ত্র, তার জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই অনেকগুলো সিস্টেম তার মধ্যে কিন্তু রয়েছে। এইবার আমাদের স্টাডির বিষয় হচ্ছে এই সিস্টেমগুলো পড়া। তাহলে আমরা একটা সিস্টেম ধরতে পারি এবং এই সিস্টেমগুলোকে যখন একটা করে ধরার পর আমরা তার অ্যানালিসিস করতে পারি। তাহলে অ্যানালিসিস করবার জন্য আমাকে আমার বডির মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোর মধ্যে একটাকে আমাকে আগে প্রথম বেছে নিতে হবে। ধরা যাক পৃথিবীর মধ্যে নদী রয়েছে, সেটা একটা সিস্টেমে কাজ করে, হিমবাহ সেটা একটা সিস্টেমে কাজ করে, বায়ু সেটা একটা সিস্টেমে কাজ করে, মানুষ সেটা একটা সিস্টেমে কাজ করে। ঠিক যেমনভাবে মানুষের শরীরে পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম একরকম কাজ করে, রিপ্রোডাক্টিভ সিস্টেম একরকম কাজ করে, রেনাল সিস্টেম একরকম কাজ করে, রেসপিরেটরি সিস্টেম একরকম কাজ করে বা শ্বাসতন্ত্র। তাহলে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আমরা আগে যে কোনো একটা সিস্টেমকে ধরে নিই,
যে এই সিস্টেমটা সম্বন্ধে আমি স্টাডি করব। ধরে নেওয়া যাক যে আমার স্টাডির বিষয় হচ্ছে পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এবার ডাইজেস্টিভ সিস্টেমে কতগুলো কম্পোনেন্টস রয়েছে তোরা জানিস, সেটা মুখ থেকে শুরু করে একদম পায়ু পর্যন্ত, মানে খাবার খাওয়া থেকে মলত্যাগ পর্যন্ত বিভিন্ন অর্গ্যানস তার মধ্যে রয়েছে। খাদ্যনালী রয়েছে, পাকস্থলী রয়েছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এরকম করে অনেকগুলো কম্পোনেন্টস রয়েছে। আর অনেক তিনটে মেনলি পার্ট রয়েছে, সাবসিস্টেম বলতে পারি। সিস্টেমের মধ্যেও তো আবার সাবসিস্টেম রয়েছে। সেই সাবসিস্টেমগুলো কি কি? একটা হচ্ছে ইনপুট সাবসিস্টেম, একটা প্রসেসিং সাবসিস্টেম, আর একটা হচ্ছে আউটপুট সাবসিস্টেম। ইনপুট সাবসিস্টেম বলতে ধর যদি আমরা পাচনতন্ত্রের কথাই চিন্তা করি, তাহলে মুখ মানে মুখগহ্বর এবং মুখবিবর যেটাকে বলে, বা এই মুখ আমাদের কি কাজ করে? খাদ্য, কি বল না রে, খাদ্য খেতে সাহায্য করে তো, হ্যাঁ মানে ওখান দিয়ে ইনপুট হয়। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে পাকস্থলীতে গিয়ে কি হয়? সেই খাবারটা প্রসেসিং হয় তো, মানে খাবারটা হজম হয় তো, পাকস্থলী ক্ষুদ্রান্তে সেই খাবারটা হজম হয়ে কোষে মধ্যে ছড়িয়ে যায় তার শক্তি। তাহলে ওটা হচ্ছে প্রসেসিং ইউনিট। তাহলে ইনপুট ইউনিট আমাদের এই মুখটা, প্রসেসিং ইউনিট এই পাকস্থলীটা, আর আউটপুট ইউনিট হচ্ছে যেখান দিয়ে আমরা মলত্যাগ করি, সেখান দিয়ে আউটপুট বেরিয়ে যায়। ইয়েস অর নো? তাহলে তিনটে সাবসিস্টেম রয়েছে দেখ। একটা হচ্ছে ইনপুট সাবসিস্টেম, একটা প্রসেসিং সাবসিস্টেম, আর একটা হচ্ছে আউটপুট সাবসিস্টেম। এই তিনটে সাবসিস্টেম নিয়ে আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমটা রয়েছে। বাট উই আর নট বায়োলজিস্ট, সো আওয়ার ফোকাস ইজ নট to study the digestive system or reproductive system or renal system. We are study a baby which name is earth in the light of system approach. অর্থাৎ আমরা সেই বাচ্চাটার কথা চিন্তা করছি বা বাচ্চাটাকে নিয়ে পড়ছি যার নাম পৃথিবী, এবং সেই বাচ্চাটাকে জানছি কিসের আলোতে বা কী দিয়ে, কি টর্চ লাইট ইউজ করছি না, সিস্টেম অ্যাপ্রোচ টর্চ লাইটের আলোতে ওকে আমরা দেখছি। এখন এই সিস্টেম অ্যাপ্রোচ এই টর্চ লাইটের আলোতে যখন আমরা ওকে দেখছি, তখন আমরা ওকে দেখছি কিভাবে? যে আমরা দেখছি যে ওর মধ্যে কিছু ইনপুট সাবসিস্টেম রয়েছে, কিছু প্রসেসিং সাবসিস্টেম রয়েছে, কিছু আউটপুট সাবসিস্টেম রয়েছে ইন ডিফারেন্ট সিস্টেম। মানেটা বুঝতে পারলি না? কঠিন কথা হয়ে গেল। ধর পৃথিবী মানে কি? তার মধ্যে নদী নালা রয়েছে, খালবিল রয়েছে, পুকুরডোবা রয়েছে, হিমবাহ রয়েছে, বায়ু রয়েছে, জীবজন্তু রয়েছে, মানুষ রয়েছে, প্রত্যেকে একটা সিস্টেম ডেভেলপ করেছে। আমি যদি ওই সব কটা সিস্টেমের মধ্যে থেকে একটাকে বেছে নিই, যে নদী, রিভার, একটা নদীর ট্রেসিং পেপার থেকে দিয়ে আমরা টোপোসিড ম্যাপ থেকে ট্রেস করে নিলাম, ওকে, তার ক্যাচমেন্ট এরিয়াটাকে ট্রেস করে নিলাম, একটা গাছের পাতার মতন তার আকৃতি। তাহলে এইটা দেখার পর আমি যখন দেখলাম যে এইটা একটা ট্রেসিং তো হয়ে গেছে রে বাবা, তাহলে এইবার দেখছি কি যে টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে যেখানটা ওপরের দিক, মানে যেখানটা সরু সরু নদীগুলো, সেই জায়গাটার ভূপ্রকৃতি একটু যেন উঁচু, সেই জায়গাটার ভেজিটেশান একটু যেন বেশি। তার মানে কী দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে ওই জায়গার ভূপ্রকৃতিটা কিন্তু ওই সমুদ্রের কাছে যেখানে ওই নদীটা এসে মিলিত হয়েছে, বা অন্য কোনো নদীতে যেখানে মিলিত হয়েছে, সেখানের থেকে আলাদা। এখন আমার মনে প্রশ্ন আসবে সেই ওয়াই, কেন, যেটা ভূগোলের লোকেদের মধ্যে প্রথমেই আসে, যে কেন
তারপরে আসবে কোথায়, না প্রথম আসবে কোথায়, তারপরে আসবে কেন, তারপরে আসবে কিভাবে। যখনই প্রশ্ন এলো কোথায়, তখন আমি দেখলাম যে এক হচ্ছে নদীটার ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় ভূপ্রকৃতি আলাদা, স্বাভাবিক উদ্ভিদ আলাদা, সেখানে চাষবাসের পদ্ধতি আলাদা, সেখানকার মানুষের জীবনযাত্রার ধরন ধারণ আলাদা। এই কোথায় আমরা দেখলাম যে বিভিন্ন এই ক্যাচমেন্টের বিভিন্ন অংশে তোরা যদি যে কোনো একটা নদীর কথা চিন্তা করিস, ধর আমি যদি বলি গঙ্গা নদীর কথায় যদি আমরা চিন্তা করি, গঙ্গা নদীর উচ্চগতি কোথা থেকে কোথা পর্যন্ত? হ্যাঁ, শুরু কোথা পর্যন্ত? না, লাস্টে তো বঙ্গোপসাগরে মিশেছে, সেটা তো নিম্ন গতিতে বঙ্গোপসাগরে মিশেছে। এ পর্যন্ত আমাদের কি বলে উচ্চগতি, হরিদ্বারের কাছ পর্যন্ত তো আমরা গঙ্গার উচ্চগতি দেখতে পাচ্ছি। এলাহাবাদ পর্যন্ত আমরা গঙ্গার একটা দেখতে পাচ্ছি, প্রভাব দেখতে পাচ্ছি, উচ্চগতির প্রভাব, তাই না? তারপর শুরু হচ্ছে মধ্যগতি, তারপর শুরু হচ্ছে নিম্নগতি। প্রত্যেকটা জায়গার ভূপ্রকৃতি আলাদা আলাদা, তাই তো নাকি? আবার প্রত্যেকটা জায়গার, ধর আজকে যদি তুই উত্তরাখণ্ডে চলে যাস, সেখানকার ভূপ্রকৃতির সাথে পশ্চিমবাংলার এই গাঙ্গেয় সমভূমি কলকাতা বা নদিয়া এই জায়গার ভূপ্রকৃতি কি একই রকম হবে? একই রকম হবে না তো। তাহলে এই দুটো জায়গার ভূপ্রকৃতি যদি আলাদা আলাদা হয়, এই দুটো জায়গার মানুষের জীবনযাত্রাও আলাদা আলাদা, এই দুটো জায়গার স্বাভাবিক উদ্ভিদ আলাদা আলাদা, সব কিছুই আলাদা আলাদা, তাই না? তাহলে তুই যদি এইটা অ্যানালিসিস করতে যাস, তাহলে তোকে কি করতে হবে? তোকে যদি সিস্টেম অ্যাপ্রোচে তুই এটাকে অ্যানালিসিস করতে যাস, তাহলে তুই দেখবি কি না, গঙ্গার বা যে কোনো নদীর তিনটে গতি রয়েছে। একটা হচ্ছে উচ্চগতি, একটা মধ্যগতি, একটা নিম্নগতি। উচ্চগতিতে সে ক্ষয়কার্য করে, সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন নদী মানে বৃষ্টির জল বা বরফ গলা জল আসে, সেখানে প্রচুর পরিমাণে ক্ষয় হয়, প্রচুর নুড়ি বালি কাঁকর। ওখানটা অ্যাকচুয়ালি ইনপুট সিস্টেমের আন্ডারে আবার ওই জায়গাটা হচ্ছে একটা ইনপুট সাব সিস্টেম। তারপরে মধ্যগতিতে সেটাকে সে প্রসেসিং করে বয়ে বয়ে নিয়ে যায়, ওই বড় বড় নুড়ি পাথরগুলোকে ছোট করতে 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 যখন সে নিম্নগতিতে নিয়ে আসে, তখন সেই সাইজটা ছোট ছোট পলির মতন কণাতে পরিণত হয়। তুই পাহাড়ি নদীগুলো দেখেছিস, সেখানে বড় বড় বোল্ডার নদী গর্ভে দেখতে পেয়েছিলি, তাই তো নাকি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, তোর ইছামতি নদীতে অত বড় বড় বোল্ডার তুই দেখতে পাবি? বা তুই গঙ্গা নদীর কলকাতায় চলে আয়, ওরকম বড় বড় নদী বোল্ডার দেখা যায়? দেখা যায় না। কেন দেখা যায় না? তার কারণ সে ইনপুট প্রসেসিং এবং আউটপুটের মধ্যে আমাদের এই নিচের অংশটা আউটপুটের জায়গায় পৌঁছে গেছে। মানে সে এবারে বঙ্গোপসাগরে গিয়ে তার যা যা বয়ে নিয়ে আসা জিনিসপত্রকে ফেলবে, মানে সে মল ত্যাগ করবে, সোজা কথা। খেয়েছিল কোথায়? হিমালয়ে। হজম করেছিল কোথায়? এলাহাবাদ থেকে পাটনা, এই সমস্ত এই এলাকাটা, হরিদ্বার থেকে এই হজম করা শুরু করেছিল। আর পটি করা শুরু করলো কোথা থেকে? না পশ্চিমবাংলার থেকে বঙ্গোপসাগরে গিয়ে তার পটি করা শুরু হলো। তাহলে ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই নিয়ে চলছে আমাদের কি? আমাদের সিস্টেম। কি সিস্টেম? না রিভার সিস্টেম।
কি সিস্টেম? রিভার সিস্টেম। এইরকম, River system. তাই তো? রিভার সিস্টেমের সাহায্যে তুই যদি রিভার সিস্টেমটাকে অ্যানালিসিস করে ফেলতে পারিস তাহলে তুই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবি। তোকে প্রশ্ন করলো যে পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট বা জনবসতির ঘনত্ব কম কেন? তুই রিভার সিস্টেমের সাহায্যে এটাকে অ্যানালিসিস করতে পারবি রিভার সিস্টেম অ্যানালিসিসের মধ্যে দিয়ে? না, পার্বত্য অঞ্চলে কি নদীগুলো জন্ম হয়, ওখানে নদীগুলোতে খুব খরস্রোতা হয়, নদী ক্ষয়কার্য খুব বেশি হয়, নদী ভি এবং আই আকৃতির উপত্যকা তৈরি করে, তার ফলে ওই অঞ্চলের ভূমির বন্ধুরতা অনেক বেশি। ভূমি বন্ধুর হওয়ার ফলে ওখানে বড় বড় যন্ত্রপাতি নিয়ে গিয়ে রাস্তাঘাট নির্মাণ করা খুবই কষ্টকর, পরিবহন ব্যবস্থা অসুবিধাজনক, তার ফলে ওখানকার জনবসতির ঘনত্ব কম, ওখানে কৃষি জমির পরিমাণ কম, ওখানে রাস্তাঘাট নির্মাণ করা অসুবিধাজনক, তার ফলে ওই অঞ্চলে সেইভাবে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়নি, বা কৃষি জমির ডেভেলপমেন্ট হয়নি, কৃষিকাজের ডেভেলপমেন্ট হয়নি, বা জনবসতির ঘনত্ব কম। এই অ্যানালিসিসটা আমরা করলাম তো কিসের সাহায্যে করলাম? সিস্টেম অ্যাপ্রোচের সাহায্যে করলাম। বোঝা গেছে ব্যাপারটা? সিস্টেম অ্যাপ্রোচের সাহায্যে করলাম তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ টু স্টাডি জিওগ্রাফি। উই আর স্টাডিং জিওগ্রাফি ইন দ্য লাইট অফ সিস্টেম অ্যাপ্রোচ। মানে আমরা সিস্টেম অ্যাপ্রোচ, এই টর্চ লাইট দিয়ে দেখছি বা জানছি যে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি কেমন, সেখানকার ভূপ্রকৃতির এই অবস্থার জন্য সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন, কিন্তু কিসের লাইটে? সিস্টেম অ্যাপ্রোচ দিয়ে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা একটা অ্যাপ্রোচ, ভূগোল পড়ার একটা অ্যাপ্রোচ হচ্ছে, বা দৃষ্টিভঙ্গি মানে তুই কীভাবে দেখবি, সেই ভঙ্গিটা কীরকম হবে? একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ, মানে ইউ আর কনসিডারিং আর্থ অ্যাজ এ সিস্টেম which contain with different subsystem, and every subsystem have some components. অনেকগুলো ইংরেজি কথা বলে ফেললাম একসাথে। তাহলে কি বললাম? তুই একটা বিষয়কে দেখছিস সিস্টেম অ্যাপ্রোচ নামে একটা টর্চ লাইট দিয়ে। টর্চ লাইটের দেখবি একটা মাথা থাকে, সেখানে একটা টুনি বাল্ব লাগানো থাকে, তারপরে তার একটা বডি থাকে, তার ভেতরে ব্যাটারি ঢোকানো থাকে, তারপরে তার একটা পিছনের দিকের কাভার থাকে, সেইখানটা দিয়ে সেটা খোলা যায়, মানে ব্যাটারিগুলো ঢোকানো যায়। তাহলে প্রত্যেকটা সাব সিস্টেমের আন্ডারে আবার অনেকগুলো সাবসিস্টেম রয়েছে, ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই তিনটে সাবসিস্টেম। এবং প্রত্যেকটা সাবসিস্টেমের সাথে জড়িত রয়েছে কতগুলো কম্পোনেন্টস বা উপাদান। যেমন যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলি, ইনপুট সাবসিস্টেমের সঙ্গে তোর মুখ জড়িত রয়েছে, তোর গলা জড়িত রয়েছে। প্রসেসিংয়ের সাথে জড়িত রয়েছে কে? প্রসেসিংয়ের সাথে জড়িত রয়েছে তোর পাকস্থলী, জড়িত রয়েছে তোর ক্ষুদ্রান্ত, জড়িত রয়েছে। আর আউটপুটের সাথে জড়িত রয়েছে কে? না, তোর বৃহদান্ত্র, মলাশয়, মলদ্বার, এইগুলো জড়িত রয়েছে। সেই রকমই একটা রিভারের ক্ষেত্রেও তার ইনপুটের সাথে কিছু যা কম্পোনেন্টস জড়িত রয়েছে, প্রসেসিংয়ের সাথে কিছু কম্পোনেন্টস জড়িত রয়েছে, আবার আউটপুটের সাথে কিছু কম্পোনেন্টস জড়িত রয়েছে। এবার ওই প্রত্যেকটা সাবসিস্টেমের মধ্যে প্রত্যেকটা সাব কম্পোনেন্টসের দ্বারা বিভিন্ন রকমের ইন্টারঅ্যাকশান হচ্ছে। যেমন আজকে একটা নদীর পার্বত্য এলাকায় যে পরিমাণ ভেজিটেশন কাভার দেখা যায়, নদীর পার্বত্য প্রবাহে যে পরিমাণ ভেজিটেশন দেখা যায়, সমভূমি প্রবাহে কিন্তু সেই ধরনের ভূমির ভেজিটেশন দেখতে পাবি না। তুই পাইন গাছ সুন্দরবনে দেখতে পাবি, আবার সুন্দরী গাছ কি শিটং বা আমাদের দার্জিলিংয়ে দেখা যাবে? দেখা যাবে না তো। তাহলে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা
কেসে একটা করে আলাদা আলাদা তার কার্যকারিতা রয়েছে। তো এটা আন্ডারস্ট্যান্ড করা বা এটা জানা বা পড়া আমাদের এই 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 সিস্টেম অ্যানালিসিসের মধ্যে আমরা কিন্তু পড়ছি। আরও একটা কাজ হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে টেম্পোরাল ডিসকাশন। জিওগ্রাফি স্টাডির ক্ষেত্রে টেম্পোরাল অ্যানালিসিস বা টেম্পোরাল ডিসকাশন এটা একটা দিক। ভূগোল পড়ার ক্ষেত্রে আমরা টেম্পোরাল অ্যানালিসিস করি। কীরকমভাবে টেম্পোরাল অ্যানালিসিস করি? ধর আজকে তুই একটা দেখলি যে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার কারণ অনুসন্ধান করতে যাচ্ছিস তুই, ওকে? সেই কারণ অনুসন্ধান করতে গিয়ে তোকে পুরনো কাসন্দি ঘাঁটতে হচ্ছে। অর্থাৎ বর্তমানের কোনো একটা কিছুকে অ্যানালিসিস করতে গিয়ে যখন তোকে অতীতে যেতে হচ্ছে, তখন সেই অ্যানালিসিসটাকে বলা হচ্ছে তোর টেম্পোরাল স্টাডি। একটা এক্সাম্পল দে। টেম্পোরাল স্টাডি করিস জিওগ্রাফিতে, এরকম তোরা ডিল করিস বিভিন্ন সেন্সাস ডেটা নিয়ে, তাই তো? এখন কোনো একটা জায়গায় ধর হঠাৎ করে সেখানে দেখলি যে গাছপালা প্রচুর পরিমাণে কাটা হয়ে যাচ্ছে। এখন গাছপালা কাটা হওয়ার পেছনে তোকে কারণ অ্যানালিসিস করতে দিয়েছে। তুই ওখানে গিয়ে দেখছিস যে জঙ্গল ছিল বেশ কিছু বছর আগে, স্যাটেলাইট ইমেজ অ্যানালিসিস করে দেখেছিস যে ওখানে এখন আর জঙ্গল নেই, বা আগের টপোসিটে দেখেছিস ওখানে জঙ্গল আছে, এখন গিয়ে দেখছিস জঙ্গল নেই। দিস ইজ টেম্পোরাল স্টাডি, where you compare your present with past and try to find out the cause with the help of history. অর্থাৎ ইতিহাসের সাহায্য নিয়ে তুই তোর ভূগোলটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিস। অর্থাৎ কোনো একটা জায়গায় আজকে তুই দেখছিস সেই জায়গাটা মরুভূমি হয়ে গেছে, আজ থেকে 100 বছর আগের বা 50 বছর আগের টপোসিট ম্যাপে দেখেছিলি ওইখানে একটা ফরেস্ট ছিল। আজকের টপোসিট ম্যাপে বা স্যাটেলাইট ইমেজে দেখছিস ওখানে কোনো ফরেস্ট নেই। এই ডিফরেস্টেশনটা কেন হয়েছে? আগে তো ডিফরেস্টেশন হয়েছে এটা তুই দেখতে পাচ্ছিস। ফার্স্ট অফ অল, এটা যদি টেম্পোরাল স্টাডি না করতিস তাহলে তো বুঝতে পারতিস না। তোর কাছে যদি আজকের দিনটাই তুই যদি স্টাডি করতিস তাহলে তোর কাছে আজকে যে জায়গাটা ডিফরেস্টেড হয়ে গেছে সেই জায়গাটা তোর কাছে কোনো মানে নর্মাল মনে হতো, যে এখানে তো গাছপালা নেই। কিন্তু ইতিহাস বলছে না, ওখানে গাছপালা আছে, ছিল। আজকে সেটা নেই, আজ থেকে 50 বছর আগে ওখানে গাছপালা ছিল, আজকে সেখানে আর গাছপালা নেই। এখন গাছপালা নেই, ঠিক আছে, ভালো হয়েছে, গাছপালা নেই তো নেই। এইবার কেন গাছপালা নেই আমাকে এবার খুঁজতে হবে ভৌগোলিক হিসেবে। তখন তুই ওই এলাকার জনসংখ্যার সেন্সাস দেখতে শুরু করলি। তোর হাতে এখন 2011 সালের সেন্সাসের হ্যান্ডবুক রয়েছে। তুই 1991-এ গেলি, 81-তে গেলি, 71-এ গেলি, 61-তে গেলি, 51-এ গেলি, তারও আগে আগে এগিয়ে পিছিয়ে দেখছিস যে ওখানে কন্টিনিউয়াসলি হয়তো দেখা যাচ্ছে যে জনসংখ্যা বেড়েই চলেছে। তো যখন দেখছিস কন্টিনিউয়াসলি তোর জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তখন কি হবে না, নর্মালি তোর ওখানে ল্যান্ডের দরকার হবে। অত লোককে শেল্টার দেওয়ার জন্য, তাদের অতগুলো পেটকে পালার জন্য চাষ করতে হবে।
তাহলে ন্যাচারালি জঙ্গল রেখে তো লাভ নেই, ওরা তো জঙ্গল ডেফিনেটলি কাটবে। am I clear to all? টেম্পোরাল স্টাডি ব্যাপারটা বুঝতে পারা গেছে? টেম্পোরাল স্টাডি তো তোরাও করিস নাকি? ভূগোলের স্টুডেন্টরা তোরা করিস তো টেম্পোরাল স্টাডি? তোরা তো বিভিন্ন সেন্সাস ইয়ারের ডেটা দেখে তার কম্প্যারিজন করিস তো, যে আজকে এখানকার জনসংখ্যা এই সেন্সাস ইয়ারে 2011-তে এত, তার আগের সেন্সাস ইয়ারে এত ছিল, তার আগের সেন্সাস ইয়ারে এত ছিল, কি কোনো জায়গায় হয়তো প্রোডাকশান কি কোনো আমদানি রপ্তানি, এই টেম্পোরাল অ্যানালিসিস জিওগ্রাফাররা করে না? কিরে করে তো? তাহলে এটা একটা দৃষ্টিভঙ্গি কি দৃষ্টিভঙ্গি নয়? দৃষ্টিভঙ্গি। তাহলে দেখ, ম্যাটারটা সেই স্টাডি করছিস একজনকেই, কে সে স্টাডি করছিস একজনকেই, কে সে? না, সে হচ্ছে পৃথিবী। তার দৃষ্টিভঙ্গিটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ইয়েস অর নো? যেমন সচিন হচ্ছে একটা ছেলে, ওকে? সচিনকে ওর মা কি দৃষ্টিভঙ্গিতে দেখে? সচিনকে ওর মা কি দৃষ্টিভঙ্গিতে দেখে? সন্তান হিসেবে দেখে। তো সহজ ব্যাপার, তাই না? মায়ের কাছে সচিন সন্তান, আবার ওর বান্ধবীর কাছে সচিনকে, সচিন ওর গার্লফ্রেন্ডের কাছে সচিন হচ্ছে তার বয়ফ্রেন্ড। তাহলে দুটো দৃষ্টিভঙ্গি আলাদা তো, ইয়েস অর নো? আরে বস, কথা তো বল। হ্যাঁ স্যার। কিন্তু এতে এই দৃষ্টিভঙ্গির বদলে যাওয়ার জন্য সচিন নামে পার্সনটা কি বদলে গেল? এই দৃষ্টিভঙ্গির বদল হয়ে যাওয়ার জন্য সচিন নামক পার্সনটা কি বদলে গেল? না স্যার, বদলায়নি তো। তাহলে পার্সনটা একই থেকেছে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা আলাদা। মায়ের চোখে সচিন হচ্ছে তার সন্তান, কিন্তু ওর বান্ধবীর চোখে সচিন হচ্ছে তার বয়ফ্রেন্ড। ওকে, তাহলে এই দৃষ্টিভঙ্গিটা যতই আলাদা হোক না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সচিনকে স্টাডি করা, তাই তো? সেই রকম আমাদের অ্যাপ্রোচ, সিস্টেমেটিক অ্যাপ্রোচই হোক আর টেম্পোরাল অ্যানালিসিসই হোক বা অন্য কোনো কিছু অ্যানালিসিসই হোক না কেন, আমাদের মূল উদ্দেশ্য, উই ওয়ান্ট টু স্টাডি আওয়ার আর্থ। ইয়েস অর নো? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। তাহলে কটা অ্যাপ্রোচের কথা বললাম আমি এখনো পর্যন্ত? দুটো অ্যাপ্রোচ। একটা হচ্ছে কি অ্যাপ্রোচ? সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ আর টেম্পোরারি অ্যাপ্রোচ। আচ্ছা, এইগুলো ছোট ছোট কোশ্চেন পড়তে পারে 5 নম্বরে। টিকা লেখো সিস্টেম অ্যাপ্রোচ, টিকা লেখো টেম্পোরাল অ্যাপ্রোচ, এগুলো ছোট ছোট প্রশ্ন পড়তে পারে। নেক্সট যেটা আমরা বলতে পারি, আরও কিছু অ্যাপ্রোচের কথা আমরা বলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে বিহেভিয়ারাল এক্সপ্লেনেশন অফ হিউম্যান ডিসিশনস, অর্থাৎ মানুষের আচরণ এবং সিদ্ধান্তের ভৌগোলিক বিশ্লেষণ। বিহেভিয়ারাল এক্সপ্লেনেশন অফ হিউম্যান ডিসিশন, এই জিনিসটা কীরকম কেউ বলতে পারবি এটা? কেউ বলতে পারবি? মানুষের আচরণকে প্রাধান্য দেওয়া হয়। দেখ,
একদমই ঠিক কথা বলা হয়েছে, মানুষের আচরণকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ মানুষকে এখানে গুরুত্ব দেওয়া হয়। দেখ, এতক্ষণ আমরা জানি, মানে আমরা যখন পর্যন্ত ফিজিক্যাল জিওগ্রাফি নিয়ে কাজ করছিলাম ততক্ষণ পর্যন্ত সিস্টেম অ্যাপ্রোচ বা টেম্পোরাল অ্যাপ্রোচ বা সিস্টেম অ্যাপ্রোচের বিভিন্ন থিওরি মডেল এগুলো আমরা অ্যাপ্লিকেবল হতো, কিন্তু মানুষের ক্ষেত্রে থিওরি মডেল কি অ্যাপ্লিকেবল হয়? যেমন তোরা জানিস যে ডেভিসের ক্ষয়চক্র একটা মডেল আছে তো, ডেভিসের ক্ষয়চক্র নদীর ক্ষেত্রে বা হিমবাহের ক্ষেত্রে এই ভূমিরূপগুলোর ডেভেলপমেন্টের জন্য এই ক্ষয়চক্রের ভূমিকা রয়েছে। ডেভিসের ক্ষয়চক্র নদী ক্ষয়চক্র নামে পরিচিত। তাহলে নদী কিভাবে ক্ষয় করবে ডেভিসের তত্ত্ব দিয়ে তুই ব্যাখ্যা করতে পারিস যে নদী এইভাবে এই এলাকায় এরকম ক্ষয় করবে, তুই একটা থিওরি বা মডেল ডেভেলপ করতে পারলি। ঠিক আছে, তোরা সেক্টর থিওরি পড়েছিস, তোরা আরবান অ্যাগ্লোমারেশনের থিওরিগুলো পড়েছিস, যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ভন থুনেনের তত্ত্ব পড়েছিস, এরকম অনেক তত্ত্ব তোরা কিন্তু পড়েছিস, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এই তত্ত্বগুলো দিয়ে সব ক্ষেত্রে কি মানুষের বিহেভিয়ারকে প্রেডিক্ট করা যায়? ফিজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে বা ফিজিক্যাল বিষয় দিয়ে আমরা ফিজিক্যাল ফিচার্সের ক্ষেত্রে আমরা থিওরি বা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি, কিন্তু হিউম্যান ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে সেইটা আমাদের পক্ষে ব্যাখ্যা করা কিন্তু পসিবল নয়। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা যায়নি, তাই তো? নিউটনের তৃতীয় গতিসূত্র আছে, জানিস? মনে আছে কারো তৃতীয় গতিসূত্র? হ্যাঁ স্যার। কি বলতো? স্যার প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। একদমই তাই। নৌকায় উঠলে সেটা বুঝতে পারা যায়, তাই তো? নৌকা থেকে যখন নামা হয় নৌকাটা আমাকে যেন ঠেলে আরও পাড়ের দিকে পাঠিয়ে দেয়, তাই তো? প্রত্যেক সে বন্দুক মারলে বন্দুকের হাতলটা এসে পিছন দিকে ধাক্কা মারে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ তুমি যাই কাজ করবে তার একটা প্রতিক্রিয়া তুমি পাবে। এটা জড় পদার্থের ক্ষেত্রে এই থিওরিটা খাটে, তাই তো? যদি এই থিওরিটাকে আমি হিউম্যানের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, যে তুমি যদি কাউকে চড় মারো একটা, তাহলে সেও তোমাকে ঘুরে আরেকটা চড় মারবে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তাই হয় তো, নাকি রে? ইয়েস অর নো? প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী। সমান এবং বিপরীতমুখী। সমান মানে তুই একজনকে মারলি একটা চড়, সেও তোকে সমান একটা চড় মারবে। বিপরীতমুখী মানে তুই মারলি তাকে, এবার সে মারবে তোকে। কিন্তু সবাই কি তুই একটা চড় মারলে আবার ঘুরে আরেকটা চড় মারে তোকে? মারবে কি? প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার তো আলাদা আলাদা। কেউ একটা চড় মারলি, কেউ বললো ভাই তুমি আমাকে একটা চড় মেরেছো, আমি আরেকটা গাল বাড়িয়ে দিচ্ছি, তুমি আমাকে আরেকটা চড় মারো। কান্দিবাদী হতেই পারে। কেউ বলবে যে তুই আমাকে একটা চড় মেরেছিস, নে তোকে আমি দুটো চড় মারছি, ঠাঁই ঠাঁই করে দুগালে দুটো থাপ্পড়। তাহলে বিহেভিয়ার ইজ নট প্রেডিক্টেড or it cannot be formulated in a law or like that। এইভাবে তুই কোনো কিছুকে বিহেভিয়ারকে হিউম্যান বিহেভিয়ারকে বা হিউম্যানের সাইকোলজিকে থিওরির মধ্যে তুই কিন্তু ফেলতে পারবি না। তার জন্য তোকে করতে হবে তার বিহেভিয়ারাল অ্যানালিসিসে যেতে হবে, যেটা মডার্ন রিসার্চাররা করে। এতদিন পর্যন্ত আমরা
কোয়ান্টিটেটিভ ডেটা দিয়ে সমস্ত কিছুকে অ্যানালিসিস করবার চেষ্টা করতাম, কোয়ান্টিটেটিভ ডেটা দিয়ে। সে ফর এক্সাম্পল, যখন তোরা রিসার্চ পেপার লিখছিস, ইউ আর ডিলিং উইথ কোয়ান্টিটেটিভ ডেটা, নিউমেরিক্যাল ডেটা, সংখ্যায় দেখছিস। হ্যাঁ না না, সংখ্যায় কাজ করেছিস তো তোরা? ইউ আর ডিল উইথ এ লটস অফ নিউমেরিক্যাল ডেটাস। হ্যাঁ স্যার। সেখানে কোনো কিছুর অ্যানালিসিস করবার আগে তোরা আগে কি অ্যানালিসিস করেছিস না সেখানকার স্ট্যাটিস্টিক্সটা কীরকম, সংখ্যাগুলোর এই এলোমেলোটা হয়েছে কেন সেটা অ্যানালিসিস করেছিস, তাই তো? ধর আজকে আমি অ্যানালিসিস করছি যে সাপোজ বলছি, ধর কি বলবো, একটা ধর হিঙ্গলগঞ্জ ব্লকের মানুষরা প্রচুর পরিমাণে বাইরে চলে যাচ্ছে, মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাকে তুই এস্টাবলিশ করবার জন্য কি দেখালি, যে তুই 1951 থেকে 2001 পর্যন্ত পরিব্রাজনের তথ্যটা তুলে ধরলি, পরিযায়ী শ্রমিকের তথ্যটা তুলে ধরলি। তারপরে তুই ওখানকার অর্থনীতিরটা ব্যাখ্যা করবার জন্য দেখালি যে ওখানকার অর্থনীতিতে সেরকম কিছু নেই। হ্যাঁ, এগ্রিকালচারাল প্রোডাকশানের ডেটা দিলি, হ্যাঁ, ওখানকার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ডেটা দিলি। হ্যাঁ, সবই কিন্তু ওই সংখ্যাতেই দিচ্ছিস। তুই বিভিন্ন অফিস থেকে এই সংখ্যাগুলো পাচ্ছিস, এগ্রিকালচারাল অফিস থেকে এগ্রিকালচারাল ডেটা পেয়েছিস, ইন্ডাস্ট্রিয়াল অফিস থেকে ইন্ডাস্ট্রি ডেটা পেয়েছিস, ইনকাম ডেটা পেয়েছিস, সেন্সাসের বিভিন্ন প্যারামিটার্সগুলো তুই কালেক্ট করেছিস, সমস্ত কালেক্ট করে তুই সমস্ত ডেটাগুলো দিয়ে যাচ্ছিস। দিয়ে যাওয়ার পর তুই দেখলি যে দিজ আর দ্য অল কজেস বিহাইন্ড দ্য আউট মাইগ্রেশন, অর্থাৎ এই অঞ্চলের অনুন্নয়নের, এই অঞ্চল থেকে মানুষ চলে যাওয়ার পেছনে এই হচ্ছে মূল কারণ। ওকে, তাহলে তোর রিসার্চ কমপ্লিট, ইউ আর স্যাটিসফাইড যে আমি পিএইচডি ডিগ্রি পেয়ে গেছি, আমি এত কিছু অ্যানালিসিস করেছি, হ্যান ত্যান এককুলা তুই কাজ অনেক কিছু বলে দিলি। বা ধর সন্দেশখালির কথাই আজকে যদি ধরি, যে তুই সন্দেশখালি থেকে বেশিরভাগ মানুষ বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। তার অ্যানালিসিসে তুই সেখানকার ইকোনমির অবস্থা দেখালি, সেখানকার অর্থনীতি যে দুর্বল, সেখানকার জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণ দেখিয়ে দিলি যে ওখান থেকে মানুষ চলে যাচ্ছে। বাট কোথাও সামহাউ কিছু হিডেন রিয়ালিটি রয়ে যাচ্ছে, উইচ বিকাম হাইড, যেটা তোর রিসার্চের মধ্যে কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে ধরা পড়লো না। পড়লো কি? তোর নিউমেরিক্যাল অ্যানালিসিসে কখনো কি কোনো মানুষের ওপরে আরেকজন মানুষের অত্যাচারের কথা কোনো সংখ্যায় প্রকাশ করা যায়? ধরা যাক তোর প্রতিবেশী তোকে প্রচণ্ড জ্বালাতন করছে, তোর ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, তোর মানে পুকুরে মাছে বিষ দিয়ে দিচ্ছে, তোকে ভীষণ রকমের উত্ত্যক্ত করছে, তোকে জ্বালিয়ে মারছে, তাই জন্যে ব্যতিব্যস্ত হয়ে তুই, ওর ভালো লাগছে না তোর জায়গায় থাকতে, তোর গ্রামে থাকতে, তুই চলে গেলি। অবভিয়াসলি তোর ওখানে হয়তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি ঘাটতি রয়েছে, চাষবাসের জমি নেই, শিল্প নেই, কাজের বাজার ভালো নয়, সবই কারণ ঠিক আছে, কিন্তু তোর চলে যাওয়ার পেছনে তো এইসব কাজ ছিল না। তোর হয়তো জমি ছিল, পুকুরে মাছ ছিল, চাকরি বাকরি ছিল, তোর সবই ভালো, সব কিছু ভালো ছিল, কিন্তু তুই চলে গেলি কেন, কি কারণে? না তুই চলে গেলি তোর প্রতিবেশী মানুষটার অত্যাচারে ব্যতিব্যস্ত হয়ে চলে গেলি। কিন্তু তুই যখন নিউমেরিক্যাল স্টাডি করছিস, তোর এই 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 যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা কি ধরা পড়লো? না স্যার। তাহলে ধরতে তো হবে, তুই তো জিওগ্রাফার, তুই তো কমপ্লিট সত্য কথা বলবি।
তাহলে তুই কি করবি? তুই তখন যে পদ্ধতিটা বা যে মেথোডোলজিটা নিবি সেটাকে বলা হয় বিহেভিয়ারাল মেথডস। তুই তখন বিহেভিয়ার স্টাডি করবি। বিহেভিয়ার মানে তুই কেন হচ্ছে সেটা শুধু সংখ্যা দিয়ে নয়, কোয়ালিটেটিভ জাজমেন্ট করবার চেষ্টা করবি। বোঝা গেছে ব্যাপারটা কি? এটাই হচ্ছে বিহেভিয়ারাল এক্সপ্লেনেশন অফ হিউম্যান ডিসিশনস। অর্থাৎ মানুষের এই যে ডিসিশনটা, তার কি বিহেভিয়ার পেয়েছে বা কি বিহেভিয়ারাল চেঞ্জেস হয়েছে তার মধ্যে, সেই অ্যানালিসিস করাটাও একটা জিওগ্রাফিক্যাল অ্যানালিসিসের মধ্যে কিন্তু পড়ে। ওকে, এই পর্যন্ত কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে একটু বলো। বলো। না স্যার, কোনো সমস্যা নেই। এর পরে আসে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে র্যাডিক্যালিস্ট কনসেপ্ট। এটার সাহায্যেও আমরা জিওগ্রাফিক্যাল অ্যানালিসিসের এটাও একটা দৃষ্টিভঙ্গি, র্যাডিক্যালিস্ট কনসেপ্ট। র্যাডিক্যালিস্ট মিনস মানে হচ্ছে যারা মানে প্রগতিশীল বলতে পারিস। র্যাডিক্যালিস্টের বাংলা মনে হয় প্রগতিশীল, মানে যারা খুব উন্মুক্ত চিন্তাভাবনা করে, মুক্ত চিন্তাভাবনা করে, খুব উচ্চ পর্যায়ের চিন্তাভাবনা করে, তাদেরকে র্যাডিক্যালিস্ট বলা হয়। ওকে, এটা মেনলি বিশ্বযুদ্ধের পরেই এই ধরনের একটা বাতাবরণ তৈরি হতে শুরু করেছিল, যেখানে এই যে বৈষম্য, এই ব্যাপারটাকে দূর করবার দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ওকে, দেখ, একজন পুরুষ যখন একটা বই লিখবে, সেখানে সে পুরুষকেই সুপিরিয়ার দেখানোর চেষ্টা করবে। পুরুষকেই সে সুপিরিয়ার দেখানোর চেষ্টা করবে, হ্যাঁ কি না? সে দেখাবে নারীটা তার সাবঅর্ডিনেট হয়ে থাকবে, মানে তার 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 সেকেন্ড পারসন। আজকে তুই যদি ফিল্মগুলো দেখিস, তাতে দেখবি হিরোদের পয়সা বেশি দেওয়া হয়, হিরোইনদের পয়সা কম দেওয়া হয়। আজকে তুই যদি বিভিন্ন ইয়েতে দেখিস, সেখানে দেখবি যে হিরোদেরকে বেশি হাইলাইট করা হয়। তার মানে মেল অথার, মেল ডিরেক্টর, মেল পার্সনরা বা মেল জিওগ্রাফাররা তাহলে মেলদেরকেই বেশি গুরুত্ব দেবে। ওকে, বাট এই রকম যদি চলতে থাকে তাহলে তো মেল ফিমেলের ডিসক্রিমিনেশন ক্রমাগত বাড়তেই থাকবে। ইয়েস অর নো? যদি বাড়বে তো বাড়বে। আজকে ধর পুষ্পিতা যদি কোনো বই লেখে, সেইখানের মুখ্য চরিত্র কোনো একজন নারী হবে, কিন্তু মানবেন্দ্র যদি কোনো একটা বই লেখে বা শচীন যদি কোনো একটা সিনেমা তৈরি করে, সেখানে কিন্তু ও একটা মেল বা পুরুষকে হিরো বানিয়ে সে কিন্তু ব্যাপারটাকে দেখাবে। তুই অনেক সিনেমা দেখবি, অনেক নাটক দেখবি, সেখানে দেখবি মেয়েদের আর ছেলেদের এই যে রিলেশনশিপটাতে ছেলেদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
কোনো একটা ঝগড়াঝাটি হচ্ছে, গন্ডগোল হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেখানে দেখা হচ্ছে যে তার ছেলেটাই হচ্ছে হয়তো দোষী, কম দোষী, মেয়েটাই হচ্ছে তার দোষী, এরমভাবে হাইলাইট করা হয়। তো কোনো একটা সিরিয়াল চলছে, সেখানে দেখবি যে একটা মেয়েকে তাকে সে সমস্ত বাড়ির কাজকর্ম করছে, শ্বশুর শাশুড়িদের সেবা করছে, আত্মীয় স্বজনদের সব কিছু করছে, আর তার হাজব্যান্ড দেখা যাচ্ছে সে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, সে অন্য মেয়ের সঙ্গে ঘুরছে, এই সমস্ত দেখানো হয়। তার মানে কি, মেল পার্সনকে অনেক বেশি ডমিনেটেড বা ডমিনেটিং একটা পার্সোনালিটি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তো জিওগ্রাফিতেও 1960s আগে পর্যন্ত বলা যেতে পারে মেল ডমিনেটেড একটা ব্যাপার স্যাপার ছিল। ব্যাপারটা বোঝা যাচ্ছে কোথা থেকে আসছে ব্যাপারটা? তারপর ফেমিনিজমের যখন জন্ম হলো বা নারীবাদের যে জন্ম হলো, তারপর থেকে মহিলাদেরকে বা নারীদেরকে একটা সশক্তিকরণ করা শুরু হলো। ওমেন্স এম্পাওয়ারমেন্ট যখন শুরু হলো, তখন এলো ফেমিনিস্ট জিওগ্রাফি, যেখানে এই জেন্ডার ডিসক্রিমিনেশন বা এই লিঙ্গ বৈষম্যকে দূর করবার কথা বলা হলো, যেখানে কোনো ইয়েতে হাইলাইট করা হলো কিভাবে জেন্ডার ইনইকুয়ালিটিটা কিভাবে এই এতে কাজ করছে, সেটাকে হাইলাইট করবার চেষ্টা করা হলো। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? আজকে ধর যদি দেখা যায় যে তোর হিঙ্গলগঞ্জে সোশিও কালচারাল স্টাডি করছিস, সেখানে দেখা যাচ্ছে যে ফিমেল বা মাইনরিটি গার্লসরা কম পরিমাণে স্কুলে আসছে। ওকে, তাহলে মাইনরিটি গার্লসরা কেন কম পরিমাণে স্কুলে আসছে? তার কারণ কি না, তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে তার ফ্যামিলি থেকে স্কুলে পাঠানোটা তারা খুব একটা ভালো চোখে দেখছে না, অথচ সে তার ছেলেকে পাঠাচ্ছে, মেয়েকে স্কুলে পাঠাচ্ছে না। হেলথ কন্ডিশন দেখ, মেয়েদের হেলথ খারাপ, ছেলেদের হেলথ ভালো, তার মানে কি নিউট্রিশন কম দিচ্ছে। সো এই জিনিসটা হওয়া যাবে না। এবার তুই যদি এই ব্যাপারটাতে মুখ বন্ধ করে থাকিস, তাহলে কি এই সত্যটা উদ্ঘাটিত হবে? আজকে যদি বলা হয় যে দেখা যাচ্ছে তুই দেখতে পাচ্ছিস যে হিঙ্গলগঞ্জে ছাত্রীদের সংখ্যা কম, এটা রিসার্চ করতে হবে, ভালো করে বোঝার চেষ্টা কর। বা মাইনরিটি গার্লস চাইল্ডরা স্কুলে কম আসছে, এটা ফ্যাক্ট যে মাইনরিটি গার্লস চাইল্ডরা স্কুলে কম আসছে। এবার তুই যদি মেল হোস, তাহলে তুই কি করবি? মাইনরিটি গার্লসরা কম আসছে তো আসছে, কী হয়েছে, মেয়েদের অত স্কুলে আসার দরকার নেই বেশি, এই সত্যটাকে তুলে লাভ নেই। তুই যদি একজন মেল জিওগ্রাফার হোস, তাহলে তোর এর মধ্যে এই চিন্তাভাবনা থাকবে যে এই সত্যটা আমি তুলে ধরবো না, তাহলে তো কেউ জানতেও পারবে না যে ফিমেলরা কম আসছে, কেন আসছে, কী ব্যাপার, তার কারণ অনুসন্ধানেরও কোনো প্রশ্ন আসবে না। তুই এটা এই রিসার্চটাকে স্কিপ করে গেলি। কিন্তু একটা মাইনরিটি গার্ল, সে পড়াশোনা করে খুব এডুকেটেড হয়ে গেছে, সে দেখছে যে না, আমি আজকে খুব কষ্ট করে আমার স্ট্রাগল করে সোসাইটির সঙ্গে ফাইট করে আমি আজকে স্কুলে আসতে পেরেছি, তো আমার ছোট ছোট ভাই বোনেরা তারাও কেন স্কুলে আসবে না? তাহলে আমাকে এই সত্যটা গবেষণা করতে হবে। সেখান থেকে এলো ফেমিনিস্ট জিওগ্রাফি, বুঝা গেছে? যেখানে নারীরা ভূগোলকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করলো তাদের দৃষ্টিভঙ্গি থেকে, মানে দ্য ফিমেল জিওগ্রাফার্স হ্যাভ টু টেক দ্য লিড রোল, অর্থাৎ তোরা যারা মেয়েরা ভূগোল নিয়ে পড়ছিস, এইবার তাদেরকে এগিয়ে আসতে হবে, ভূগোলটাকে মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে।
মানে এম আই মানে অডিবল টু অল অফ ইউ? আর আমার কথা সবাই শুনতে পাচ্ছিস বা আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না স্যার, বুঝতে পারা না গেছে? স্যার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো হ্যাঁ। এই যে অ্যাপ্রোচটা, এতক্ষণ আমরা কি বললাম? টেম্পোরাল স্টাডির কথা বললাম, আমরা এতক্ষণ বললাম সিস্টেম অ্যাপ্রোচের কথা বললাম, এইবার আমরা বললাম কি? আমরা বললাম ফেমিনিস্ট অ্যাপ্রোচের কথা, যেখানে ফিমেলদেরকে এগিয়ে আসতে হবে, তাদের ভয়েসটা তাদেরকে নিজেদেরকেই বলতে হবে, তাদের জিওগ্রাফিটা তাদেরকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। বিকজ ডোন্ট এক্সপেক্ট দ্যাট ইয়োর মেল কলিগ উইল সে ফর ইউ, কারণ যে মেল জিওগ্রাফার সে সবসময় বায়াস থাকবে তার মেল সেন্ট্রিক চিন্তাভাবনায়। তো একজন মেল জিওগ্রাফার সে ফিমেলদের প্রবলেম নিয়ে, ফিমেল জিওগ্রাফিক্যাল ইস্যুস নিয়ে কিন্তু বেশি কথা বলবে, এটা তাদের কাছ থেকে এক্সপেক্ট করা ঠিক নয়। বা করতে পারিস, বাট এটা হচ্ছে না, হচ্ছিল না বলেই যারা প্রগ্রেসিভ বা র্যাডিক্যালিস্ট, যারা মহিলা জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করতো, তারা এগিয়ে এলো, তারা মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে জিওগ্রাফিকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করলো। সো দ্য স্টার্ট দ্য ফেমিনিস্ট ওয়ে অফ থিঙ্কিং where the female geographers take the lead role here. যখন ফেমিনিস্ট অ্যাপ্রোচ ইজ ভেরি সাকসেসফুল, রেডিক্যালিস্ট অ্যাপ্রোচের মধ্যে ফেমিনিস্ট ছাড়াও আরও একটা অ্যাপ্রোচ খুব গুরুত্ব পেয়েছিল, সেটা হচ্ছে ওয়েলফেয়ার জিওগ্রাফি। ওয়েলফেয়ার জিওগ্রাফি মিনস ওয়্যার ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার, অর্থাৎ কল্যাণকমী একটা চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি নিয়ে তোমাকে জিওগ্রাফিটা পড়তে হবে। কল্যাণকামী দৃষ্টিভঙ্গি বলতে কীরকম? দেখ, এতক্ষণ আমরা কি দৃষ্টিভঙ্গি পড়লাম, আবার একবার রিমাইন্ড করছি, কি দৃষ্টিভঙ্গি পড়লাম? সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী বিশ্লেষণ, এটা একটা দৃষ্টিভঙ্গি। টেম্পোরাল অ্যাপ্রোচ মানে যেখানে আমরা জিওগ্রাফিকে হিস্টোরিক্যালি অ্যানালিসিস করবার চেষ্টা করব। নেক্সট, বিহেভিয়ারাল অ্যাপ্রোচের কথা বললাম না, যেখানে আমরা বিহেভিয়ারটাকে, কোয়ান্টিটি নয়, আমরা বিহেভিয়ারকে, মানুষকে, ধর যেটা মানবীয় ভূগোল, সেখানে তুই কোনো এই সিস্টেম অ্যাপ্রোচ বা টেম্পোরাল অ্যাপ্রোচের সাহায্যে শুধু কি অ্যানালিসিস করতে পারবি? সেখানে ইউ হ্যাভ টু কনসিডার ইউর বিহেভিয়ারাল প্যারামিটার্স, বিহেভিয়ার তোকে অ্যানালিসিস করতে হবে, দ্যাট ইজ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। বিহেভিয়ারাল অ্যাপ্রোচের পরে আমরা পড়লাম কি? র্যাডিক্যালিস্ট কনসেপ্ট, যেখানে আমরা বললাম ফেমিনিজমের কথা, ফেমিনিস্ট জিওগ্রাফির কথা, যেখানে নারীদের চোখ দিয়ে ভূগোলকে দেখতে হবে, অর্থাৎ ভূগোলকে মেয়েদের চোখে কোনো একটা কিছুর বিশ্লেষণটা কী চোখ দিয়ে হবে? না একজন মেল জিওগ্রাফারের চোখ দিয়ে নয়, একজন ফিমেল জিওগ্রাফারের চোখ দিয়ে। বা একজন মেল জিওগ্রাফারও যদি সে জিওগ্রাফি লেখে, বাট তার হৃদয়টা হবে ফেমিনিস্ট, মানে সে যেন ফেমিনিজমের ফলোয়ার হিসেবে। ফেমিনিস্ট মানে এরকম নয় যে তাকে মেয়েই হতে হবে, এরকম ব্যাপার নয়। এ মেল ক্যান অলসো বি এ ফেমিনিস্ট ইফ হি হ্যাড এ গুড রেসপেক্ট ফর দ্য ফেমিনিজম, অর্থাৎ নারীবাদ, নারী সশক্তিকরণ, এইগুলো সম্বন্ধে যদি তার রেসপেক্ট থাকে, তাহলে তার লেখার মধ্যেও একটা ফেমিনিস্ট অ্যাপ্রোচ ধরা পড়বে। নেক্সট, যেটা র্যাডিক্যালিস্টদের আরেকটা অ্যাপ্রোচের কথা আমরা বললাম, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, যেখানে দৃষ্টিভঙ্গিটা হবে ওয়েলফেয়ার বা উন্নয়ন বা ডেভেলপমেন্ট। সেই ওয়েলফেয়ার অবভিয়াসলি মানুষের তো বটেই, এনভায়রনমেন্টের ডেভেলপমেন্ট, হ্যাঁ, জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেককে খাবার দিতে হবে, দুর্ভিক্ষ যাতে না হয়, দুঃখ দারিদ্র না থাকে,
কেউ যেন রোগে শোকে না ভোগে, এই যে বিষয়গুলো দেখা হচ্ছে জিওগ্রাফারদের মূল কাজ। মানে দেখ, শুধুমাত্র আমরা আগে প্রাকৃতিক ভূগোল পড়তাম, পড়তে পড়তে ধীরে ধীরে ভূগোলটা এত বাড়ছে কেন না, এই দৃষ্টিভঙ্গিগুলো বাড়ছে যত তত তো মানে পৃথিবী মানে তো 8-10টা নদী পাহাড় সমুদ্র নিয়ে তো পৃথিবী নয়, বা বন জঙ্গল নিয়ে পৃথিবী নয়, জলবায়ু অঞ্চল নিয়ে পৃথিবী নয়। পৃথিবী মানে হচ্ছে সেখানকার মানুষও পৃথিবীর অংশ, সেখানকার মানুষের দুঃখ দারিদ্রটাও তো নিয়ে পৃথিবী। দেখ, যত সময় যাচ্ছে তাহলে তত পৃথিবী মরা পৃথিবী থেকে বা প্রাকৃতিক পৃথিবী থেকে মানুষের পৃথিবী হয়ে যাচ্ছে। মানে তোর পৃথিবী মানে কি, তোর পৃথিবী তো তুন্দ্রা অঞ্চলের কি রয়েছে সেটা নিয়ে তো তোর পৃথিবী নয়। তোর পৃথিবী মানে তোর আশপাশের গাছপালা, তোর বাবা মা ভাই বোন, তাদের সাথে ভালোবাসা, তোর ওই হিঙ্গলগঞ্জ জায়গাটার প্রতি তোর স্নেহ মমতা, হ্যাঁ, তোর স্কুলের স্মৃতি, এইগুলোই তো তোর পৃথিবী। তাহলে তোর কাছে যদি জিওগ্রাফির মানে যদি আমি তোকে বলি যে তুই মানস সরোবরের ইতিহাস পড়, কি তুই হিমালয়ের ভেজিটেশন পড়, তার থেকে তো তোর ওই গ্রামের ভেজিটেশন সম্বন্ধে অনেক কিছু বেশি জানিস, ওই গ্রামের মানুষদের সম্বন্ধে অনেক বেশি কিছু জানিস। তাহলে দ্যাট ইজ নট জিওগ্রাফি, সেটা জিওগ্রাফির পার্ট হবে না। ইজ ইট পসিবল? বল, এটা কি জিওগ্রাফির পার্ট নয়? তোর স্কুলে বাচ্চারা গাছ লাগাচ্ছে এবং সেই গাছ লাগিয়ে সেই সবজি ফলিয়ে, হ্যাঁ, তোদের মিড ডে মিলের খাবার হচ্ছে। ইটস এ ডেভেলপমেন্ট, ইয়েস অর নো? এই কথাটা বলতে তো তোকে হবে, না বললে লোকে জানবে কি করে? তাহলে তুই জিওগ্রাফার হিসাবে তুই যদি এই কথাটা বলিস, এই কথাটা কে বলবে? একজন ফিজিক্সের লোক বলবে যে তোদের স্কুলের মিড ডে মিলে সবজি চাষ হচ্ছে, সেই সবজির থেকে সবজির নিউট্রিশাস সবজি টবজিগুলো মিড ডে মিলে খাওয়ানো হয়, এই কথাটা কে বলবে? একটা ফিজিক্সের লোক বলবে, না একটা ম্যাথামেটিক্সের লোক বলবে, না একজন বায়োলজির লোক বলবে? তাহলে তুই যদি বলিস, তাহলে তোর দৃষ্টিভঙ্গিটা কি হচ্ছে? তোর দৃষ্টিভঙ্গিটা তখন কিন্তু ওই ওয়েলফেয়ার অ্যাপ্রোচের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ ইউ আর থিঙ্কিং দ্য ওয়েলফেয়ার। ঠিক আছে? মানে ধর আজকে তোর একটা বাঁধ বাঁধা হচ্ছে, তুই সেই বাঁধ বাঁধাটার জন্যে একটা গবেষণাপত্র তৈরি করেছিলি, যে গবেষণাপত্রে তুই বলেছিলি যে কেন ইছামতির ধারের এই নদীগুলোর মানে নদীতে বাঁধ দেওয়াটা দরকার, বা এই সুন্দরবনের নদীগুলোর ধারে বাঁধ দিলে কি লাভ হবে, সেই কথাটা তুই বলেছিলি। তুই তো বলতে পারতিস যে অন্য কোনো জায়গায় যেখানে হয়তো ধর বন্যা হলেও কি না হলেও কি কারো কোনো ক্ষতি হয় না, সেরকম জায়গায় বাঁধ বাঁধার কথা তো বলতে যাসনি তুই তোর গবেষণার মধ্যে তোর গ্রামের বাঁধ বাঁধার প্রয়োজনীয়তাটা বলেছিলি। এটাই তো কল্যাণকর জিওগ্রাফি, এটাই তো ওয়েলফেয়ার জিওগ্রাফি, যেখানে তুই ওয়েলফেয়ারের কথা চিন্তা করে সেখানকার জিওগ্রাফিটা স্টাডি করছিস। অর্থাৎ ইয়োর মেন মোটো ইজ টু ডু দ্য ওয়েলফেয়ার। সেখানকার দুঃখ দারিদ্র কষ্ট দুর্দশা অবসান ঘটানোটাই তোর ভূগোল পড়ার মূল উদ্দেশ্য, অন্য কিচ্ছু না। কেন জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ডেভেলপ করেছে আমি জেনে কি করব? আমার এই হিঙ্গলগঞ্জের বুকে আয়লা বিধ্বস্ত মানুষদের, যারা বা বুলবুল বিধ্বস্ত মানুষরা কীভাবে খেটে খেয়ে ভালোভাবে মানুষ হবে তার জন্য আমি পড়াশোনা করে যাবো, বা আমি তার কথা চিন্তা করব। আমার এখানে নোনা জল, এখানে মিষ্টি জল কীভাবে আমরা স্টোর করে রাখতে পারবো সেইটা নিয়ে আমরা স্টাডি করব, সেই জিওগ্রাফিটুকু স্টাডি করব। আমার বেশি কিছু জেনে লাভ নেই। সো ডিপ ফোকাসড, অর্থাৎ অ্যাজ এ জিওগ্রাফার ইউ ক্যানট ডু অর ইউ ক্যানট রিড এভরিথিং। অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টটা এত ভাস্ট যে তুই সব কিছু পড়তে পারবি না, সব কিছু করতে পারবি না।
সো দিস ইজ দ্য র্যাডিক্যালিস্ট ওয়ে অফ থিঙ্কিং, মানে র্যাডিক্যালিস্ট ওয়ে অফ থিঙ্কিং মানে এটা একটা দৃষ্টিভঙ্গি, র্যাডিক্যালিস্ট দৃষ্টিভঙ্গি, যেখানে আমরা নারীবাদের কথা বললাম, ওয়েলফেয়ার অ্যাপ্রোচের কথা বললাম। সো দিজ আর অল ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ জিওগ্রাফিক্যাল স্টাডি। ঠিক আছে, আরও কয়েকটা অ্যাপ্রোচের কথা বলে এটা আমি কনক্লুড করব। সেটা হচ্ছে যে এগুলো ছোটো ছোটো অ্যাপ্রোচগুলো পড়ে, মানে টিকা আকারে পড়ে, বুঝতে পারছিস? তাই জন্য আমি এগুলোকে একটু আলোচনা করছি। মানে এরকম নয় যে সিলেবাসের মধ্যে স্যার এটা কোথায় রয়েছে, এটা ইটস এ পার্ট অফ ইয়োর সিলেবাস। আমি যা পড়াচ্ছি কোনোটাই সিলেবাসের বাইরে পড়াচ্ছি না। ওকে, নেক্সট হচ্ছে যে সামাজিক স্ট্রাকচার বা সামাজিক গঠন নিয়ে স্টাডি করাটা, এটা জিওগ্রাফি স্টাডি করার একটা দৃষ্টিভঙ্গি। আমি আর 10 মিনিট সময় নেব। আই নো দ্যাট ইওর লাঞ্চ টাইম ইজ অলমোস্ট ওভার, মানে হয়ে গেছে লাঞ্চ করার সময়। যাই হোক, আমি আর 10 মিনিট টাইম নেব। তো যেটা বলছিলাম যে সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ কোনো সমাজ ব্যবস্থার পর্যালোচনা এবং সেই সমাজ ব্যবস্থার নকশার গভীরে যেভাবে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রকের ভূমিকা নেয় তা স্টাডি করাটাই হচ্ছে এই সামাজিক গঠন স্টাডির মধ্যে পড়ে। বোঝা গেছে? না বুঝতে পারিসনি? কি বলছি তাহলে? হ্যাঁ স্যার বললি যখন, বল কি জিনিসটা কি তাহলে? বল। সামাজিক গঠনটা তুই যদি না জানিস বা না স্টাডি করতে পারিস, সেখানের অনেক কিছুকেই তুই অ্যানালিসিস করতে পারবি না। আজকে চাইনা আর আজকে যদি আমরা ইউএসের কথা চিন্তা করি, দুটো জায়গার ইকোনমিক স্ট্রাকচার কি একই রকমের? দুটো জায়গার ইকোনমিক স্ট্রাকচার একই আলাদা। কীরকম আলাদা? ওরা ক্যাপিটালিস্ট মোডের ইকোনমি, আর চায়না হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রি। তাহলে দুটো যদি আলাদা হয়, তাহলে চায়নার জিওগ্রাফিকে মানে মানুষের অবস্থা আর ইউএসের মানুষের অবস্থা আলাদা হবে। চায়নার মানুষের জীবনযাত্রা ইউএসের মানুষের জীবনযাত্রা আলাদা হবে। চায়নার মানুষের খাদ্যাভ্যাস এবং তাদের চিন্তাভাবনা, তাদের দেশের প্রতি বা তাদের পড়াশোনার প্রতি, তাদের ভূগোল গবেষণার প্রতি মানে দৃষ্টিভঙ্গি ইউএসের থেকে সম্পূর্ণ আলাদা হবে। তাহলে এই আলাদাটা আমরা আলাদা করতে পারবো তখনই যদি আমরা ওদের সোশ্যাল স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া করে নিতে পারি। সোশ্যাল স্ট্রাকচার মানে শুধুমাত্র এই যে সোসাইটির স্ট্রাকচার তা শুধু নয়, মানে সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে অনেক কিছুই পড়ে। সোশ্যাল স্ট্রাকচার অ্যানালিসিসের মধ্যে অনেক কিছুই অ্যানালিসিস করতে পারিস তুই। কীরকম? যেমন ধর, আজকে যদি ব্রাহ্মণদের সোশ্যাল মানে কোনো একটা জায়গায় কাস্ট ডিস্ট্রিবিউশন নিয়ে যদি আমরা দেখি, ব্রাহ্মণ বা দলিত বা একেবারে যারা সাঁওতাল কমিউনিটির লোকজন, তাদের প্রত্যেকের কিন্তু চিন্তাভাবনা, খাদ্যাভ্যাস, তাদের শিক্ষা, সংস্কৃতি সবটাই কিন্তু আলাদা আলাদা। এই টেম্পোরাল অ্যানালিসিস করতে গেলে তুই যদি সোশ্যাল স্ট্রাকচারটা সম্বন্ধে জেনে যাস, তাহলে কিন্তু তোর মধ্যে অ্যানালিসিস করার তোর কাজটা অনেক সহজ হয়ে যাবে। মানে ব্যাপারটা বোঝাতে পেরেছি? আজকে চায়নার ধর কেন এইটা করছে, অর্থনীতির দিক থেকে কেন উন্নত হয়ে যাচ্ছে, বা চায়নায় সবাই খেতে পাচ্ছে অ্যাজ বাংলাদেশে সবাই খেতে পাচ্ছে না। তুই যদি এটা অ্যানালিসিস করতে দেখিস যে বাংলাদেশের অর্থনীতিতে তো সাম্যবাদী অর্থনীতি নয়, সেখানে তো সবাইকে সম্পদের ওপরে ইকুয়াল রাইটস দেওয়া হয় নাই। সেখানে ধনী দরিদ্র রয়েছে,
কিন্তু চায়নায় তো সেই ব্যাপারটা নাই। সেখানে যারা কাজ করে মাঠে ঘাটে খেতে খামারে, তাদের প্রত্যেকের সরকার থেকে রেশন দেওয়া হয়, তাদের প্রত্যেকের সরকার থেকে তাদের অনুসারে বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। তাহলে চায়নার বাচ্চারা স্কুলে যাচ্ছে ফ্রি অফ কস্টে, ওয়ারাজ বাংলাদেশের বাচ্চাকে কোনো স্কুলে যেতে গেলে তাকে পয়সা দিতে হয়। তাহলে বাংলাদেশের বাচ্চারা কতদিন পড়তে পয়সা দিয়ে পড়তে পারবে? যেখানে সরকার যদি দায়িত্ব না নেয় তাহলে ড্রপ আউট হবে। তাহলে এই ড্রপ আউটের কারণ অ্যানালাইসিস করতে গেলে আমরা ওর সোশ্যাল স্ট্রাকচারটা যদি না জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো? আজকে পুরুলিয়া যদি আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের বা মেয়েদের শিক্ষার হার দেখি, সেখানে শিক্ষার হার মেয়েদের খুবই কম পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের মেয়েদের মধ্যে। কেন কম? তাহলে যদি আমি ওখানকার সোশ্যাল স্ট্রাকচার সম্বন্ধে না জানি, ওখানকার সামাজিক শোষণ বঞ্চনা, আদিবাসী মহিলাদের ওপরে অত্যাচারের গল্প বা ঘটনাগুলো আমরা যদি না জানতে পারি বা না রিয়েলাইজ করতে পারি, তাহলে ওই এলাকায় কেন মহিলারা স্কুলমুখী হচ্ছে না তার কারণ কি অ্যাজ এ জিওগ্রাফার আমরা বের করতে পারবো? সো সোশ্যাল স্ট্রাকচার অ্যানালিসিস ইজ অলসো ওয়ান অফ দ্য মেজর ওয়ে অফ থিঙ্কিং। বোঝা গেছে? নেক্সট হচ্ছে হিউম্যানিস্টিক কন্টেন্ট, মানে এখানে মানুষ কেন্দ্রিক চিন্তা ভাবনা, ঠিক আছে, মানবতাবাদী চিন্তা ভাবনা। যেটা আগে ভূগোল ছিল কি প্রকৃতি কেন্দ্রিক, যেখানে প্রকৃতিকেই মূল করে দেখানো হতো। এরপর হলো মানুষকে মূল করা হচ্ছে, মানুষ মেন, কোর হচ্ছে মানুষ, এবং সেই মানুষকে কেন্দ্র করেই আমাদের ভূগোলের এই জয়যাত্রা শুরু হবে। মানুষ এখানে মেন, এবং আমরা আগে মানুষের সম্বন্ধে জানবো। নদ নদী পাহাড় পর্বত ভূপ্রকৃতি এইসব জানবো পরে, আগে ওখানকার মানুষ সম্বন্ধে জানবো, তারপরে সেই মানুষদের সাপোর্ট করবার জন্য সাপোর্ট সিস্টেম হিসেবে এনভায়রনমেন্ট বা প্রকৃতি বা সেখানকার নেচার, ফিজিক্যাল জিওগ্রাফি আমরা জানবো এইভাবে। ওকে, আর লাস্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লায়েড জিওগ্রাফিক্যাল থিমস, অর্থাৎ এত কিছু পড়াশোনা করে বিদ্যে বোঝাই বাবুমশাই হয়ে থেকে ডিগ্রি বড় বড় পেয়ে আমাদের কিচ্ছু লাভ নেই। এ জিওগ্রাফার ইজ এ রিয়েল জিওগ্রাফার হোয়েন হি অ্যাপ্লাইড হিজ নলেজ ইন দ্য সোসাইটি। অর্থাৎ শুধু জিওগ্রাফার হয়ে কিছু লাভ নেই। তুমি পরিবেশ ভূগোলে পড়েছো, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, সুন্দরবনে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সুন্দরবনের জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে সমুদ্রের জলতল বেড়ে যাবে, দুদিন বাদে হিঙ্গলগঞ্জ জলের তলায় চলে যাবে, বড় বড় সেমিনারে ভাষণ দিচ্ছ, এই করছো ওই করছো সেই করছো, অথচ নিজের বাড়িতে দুটো গাছ লাগাচ্ছ না। সো এমন জিওগ্রাফার হওয়ার থেকে তোমার ইছামতির জলে ডুবে মরে যাওয়া অনেক ভালো, তাই তো? সো বি অ্যাপ্লাইড। তুমি যেটা পড়ছো, যেটা শিখছো, যেটা জানছো, সেটা তোমার কাজের মধ্যে দিয়ে প্রয়োগ করে নিজে সমৃদ্ধ হও এবং 5টা লোককে সমৃদ্ধ করো। তুমি যদি দুটো গাছ লাগাও এবং তোমার বন্ধুদেরকে যদি বলো যে ভাই তোমরা প্রত্যেক সপ্তাহে কিছু না হোক 2 থেকে 4টে করে ফলের গাছ লাগাতে থাকো, কি ভালো ফুলের গাছ লাগাতে থাকো, কি তুমি ভালো এই এলাকার যেগুলো মাটি ক্ষয় রোধ করবে, যেগুলো ছায়া দেবে, এরকম গাছ লাগাতে থাকো, তোমার ইন্সপিরেশনে আরও 2-4টে লোক লাগাতে থাকলো। সো you become the real geographer where you are applying your knowledge, applying your textbook knowledge in the actual field of existence, যেখানে তুমি থাকছো, যেখানে তুমি বেঁচে আছো, সেই জায়গায় তুমি তোমার যে নলেজটা যখন তুমি প্রয়োগ করছো, দ্যাট ইজ দ্য মেন মোটো অফ ইয়োর জিওগ্রাফিক্যাল থটস। ওকে, এই জিওগ্রাফি পড়ার এটা একটা অ্যাপ্লায়েড দিক, যেখানে তোমাকে বাস্তবে তোমার প্রয়োগ করতে হবে। তুমি জানো যে ভূমিকম্প এলে কি করতে হয়, সুনামি এলে কি করতে হয়, সেটা তুমি শিখেছো, কিন্তু সেটা তুমি অ্যাপ্লাই করো। এবার অ্যাপ্লিকেশন ফিল্ডে সেগুলোকে কাজে লাগাও। টেক্সট বুক নলেজে থেকে লাভ নেই।
সো ইট ইজ ওয়ান অফ দ্য মেজর অ্যাপ্রোচ যেখানে আমরা জিওগ্রাফিকে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব সেইটাকে নিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাপ্লায়েড জিওগ্রাফি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? সো দিজ আর অল ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ জিওগ্রাফি। হ্যাঁ, এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে বলো। তাহলে এর পরের দিন আমরা এই পার্টটা শেষ করলাম। এর পরের দিনে আছে দেখবি সেকেন্ড একটা প্লাস কন্ট্রিবিউশন অফ গ্রিকস অ্যান্ড রোমান্স মনে হয়, হ্যাঁ, ইন জিওগ্রাফি। তো আমরা বলেছিলাম যে আমাদের যে জিওগ্রাফির যে এভলিউশন, সেই এভলিউশনের প্রাচীন যুগ যেটা কিনা প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছিল এবং চলেছিল প্রায় 500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সময়টা যেটা ভূগোলের প্রাচীন যুগ, সেই ভূগোলের প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ, আমরা 3টে যুগে ভাগ করেছিলাম। আধুনিক যুগ আসার আগে শুরু হয়েছিল আবিষ্কারের একটা নতুন যুগ। সেই নতুন যুগটার মাঝখানে পড়েছিল, অর্থাৎ মধ্যযুগের যখন অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে, সেই সময় থেকে আমাদের আধুনিক যুগের সূচনা হয়েছিল। তার মাঝখানে ছিল মধ্যযুগ। প্রাচীন যুগে ছিল মেনলি যাদের কন্ট্রিবিউশন সবথেকে বেশি ছিল, তাদের মধ্যে ছিল সবথেকে বেশি গ্রিকরা। যদিও ভারতের ইতিহাসটা মানে ভারতের ইতিহাসের ভূগোলের ইতিহাসটা অনেকটাই মানে এই যেহেতু বলেছিলাম না আমি আগের দিন ক্লাসে, যে যদি এই লেখাটা বা এই ভূগোলের গবেষণাটা ভারত পরাধীন না হতো, ব্রিটিশরা বা ইউরোপীয়রা ডমিনেটেড যদি আমাদের শিক্ষা ব্যবস্থা না হতো, তাহলে হয়তো ভারতের এই গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা অনেক আগেই আমাদের ইতিহাস মানে ভূগোলের এই এতে স্থান পেত। কিন্তু সেই অর্থে ভারতের যে ভূগোলের যে কথা সেটা দেয়নি। হ্যাঁ, দুর্ভাগ্যবশত গ্রিসের কথা দিয়েছে, গ্রিসের কথা দিক, কিন্তু ভারতের কথাটা দিলে আমার মনে হয় অনেক ভালো হতো। কারণ ভারতবর্ষের বলা যেতে পারে ভূগোলের একটা মানে জন্ম ভিটে বলা যেতে পারে ভূগোল। কারণ আর্যভট্ট, বরাহমিহির, এই সমস্ত যে বিভিন্ন জ্যোতিষীরা বা প্রাচীন মুনি ঋষিরা এমন অনেক কথা বা এমন অনেক ঘটনার কথা বলে গেছেন, যেগুলো কিন্তু অনেক তার পুরাণের মধ্যে, বেদের মধ্যে অনেক জিওগ্রাফিক্যাল ইনসিডেন্টসের কথা বলা হয়েছে, কিন্তু সেইগুলো নিয়ে আমাদের এখনো পর্যন্ত সেই অর্থে কোনো রিসার্চ হয়নি। তাই জন্য ইন্ডিয়ার কন্ট্রিবিউশনটা সেই অর্থে খুব বিশাল করে এখানে দেখানো হয়নি। গ্রিকদের কাজগুলো অনেক বেশি ডকুমেন্টেড ছিল। ডকুমেন্টেশন না থাকলে সেগুলোকে অনেক সময় রিসার্চাররা রিসার্চ বলে ধরে না। যেমন বেদ, পুরাণ, এগুলো ডকুমেন্টেড, কিন্তু এগুলো কি অ্যাকচুয়ালি কোডেড হওয়ার কারণে ওগুলো ডিকোড হয়নি। তার ফলে ওগুলো বলতে পারিস না তুই যে ওইগুলোর মধ্যে যে সায়েন্সটা রয়েছে বা যা জিওগ্রাফিটা রয়েছে, দ্যাট ইজ দ্য কোর জিওগ্রাফি। তো ওইগুলো কোডেড জিওগ্রাফি। যেমন ধর আজকে যদি একটা বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই কথাটা যদি কোনো একটা জায়গায় লেখা থাকে বইয়ে এবং সেটা প্রমাণ করা হয়ে থাকে, আর অন্য আরেকটা জায়গায় একটা কোডে বোঝানো হয়ে থাকে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে দুটোর মধ্যে কোনটাকে আগে অ্যাকসেপ্ট করবে? অবভিয়াসলি যে ক্লিয়ার কাট প্রমাণ করেছে তাকে অ্যাকসেপ্ট করবে। যেমন মহাভারতের যুদ্ধে মানে গল্পের মতন করেই বলছি একটা গল্প, সেটা হচ্ছে ভীষ্ম যখন সরসজ্জায় বিদ্ধ হয়েছিল, তখন অর্জুন তাকে তীর দিয়ে মাটিতে একটা গাঁথলো এবং সেখান থেকে জল বেরিয়ে এসে ভীষ্মের মুখে পড়লো। এখন ঘটনাটা হচ্ছে মাটির তলায় জল থাকে, এই আবিষ্কারটা কিন্তু গ্রিকদের অনেক আগে ভারতবর্ষে হয়ে গেছে। কিন্তু কোনো একটা জায়গায় হয়তো মাটি খুঁড়তে গিয়ে
কোনো একটা জায়গায় জল পাওয়া গেছে, সেই ইতিহাসটা একজন কেউ গ্রিক দার্শনিক বা কোনো একজন রোমান দার্শনিক সেইটা সে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এরকম করে একটা লিখে দিল। তাহলে আবিষ্কর্তা হিসাবে কে হবে? ওই মহাভারত হবে না তার ওই গবেষণাপত্রটা হবে? অবভিয়াসলি তার সেই গবেষণাপত্রটা। কারণ এই যে বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণ যাই হোক না কেন, প্রাচীন যে সমস্ত গ্রন্থগুলো, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু অ্যাজ এ সায়েন্টিফিক রিসার্চ বুক অ্যাকসেপ্টেড হয়নি। ওগুলো ধর্মগ্রন্থ রয়ে গেছে। ধর্মগ্রন্থ থেকে যেগুলো যখন বিজ্ঞানের গ্রন্থ হবে, তখন তার সমস্ত ঘটনাগুলোকে বা তার সমস্ত আবিষ্কারগুলোকে তাদের রয়্যালটি পাবে। তাই জন্য ভূগোলের ক্ষেত্রে ভারতের কন্ট্রিবিউশন সম্বন্ধে অনেকটা কিন্তু খাটো করে দেখানো হয়। তো আমাদের সিলেবাসে রয়েছে গ্রিকদের কন্ট্রিবিউশন সম্বন্ধে। আমরা ভারত যেটা প্রাচীন যুগ, ভূগোলের প্রাচীন যুগ যেটা শুরু হয়েছিল 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং চলেছিল 500 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেই প্রাচীন যুগ এবং মূলত প্রাচীন যুগে গ্রিকদের অবদান, এইটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। তাহলে পরের ক্লাস নেক্সট সোম, মঙ্গল, বুধ, আমার মনে হয় মনে নয়, আমার অন্য কাজ আছে, কারণ আমি একটা এক্সটার্নাল পরীক্ষায় বাইরে যাব, আমি থাকবো না। তো নেক্সট উইকে আমার ক্লাস হবে না। তো আমি আবার যবে নেব সেটা বলে দেব। তো বাই দ্যাট টাইম তোমরা এই পার্টটা একটু ভালো করে পড়ে রাখো। আমি স্টাডি মেটেরিয়াল তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। তো সেইটা একটু পড়ো, যেটা মানে করলাম, মানে পড়ালাম এতক্ষণ পর্যন্ত। আশা করছি প্রত্যেকে মন দিয়ে শুনেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা মাইক অন করে একটু প্রশ্ন করো, তাহলে আমি এটাকে এরপরে কমপ্লিট করব। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলো। কারো কোনো প্রশ্ন নেই? কিরে, আছিস তো তোরা নাকি? হ্যাঁ স্যার আছি। খাওয়া দাওয়া হয়েছে? আছি। আচ্ছা, আজকে আমি যেটা পড়ালাম বুঝতে পারা গেছে তো? বুঝতে পারা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে ফেমিনিস্ট জিওগ্রাফার হতে হবে, তাই তো এবার? ঠিক আছে, ওকে। সময় অনেকটাই হয়ে গেল, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। তাহলে আমি এখানেই আমার ক্লাসটা শেষ করছি। আর এই ক্লাসটা মনে হয় আমার এটা রেকর্ড হলো। আমি এই রেকর্ডেড ক্লাসটা আমার দেখছি যদি ইউটিউবে আপলোড করে দেওয়া যায় করে দেবো। যারা দেখতে পাসনি বা ক্লাসে অ্যাটেন্ড করিসনি তারা পেয়ে যাবি। আর যারা আজকে অ্যাটেন্ড করলি ক্লাসটা, তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা অ্যাটেন্ডেন্স করে যে প্রথমে নিজের নাম, রোল নাম্বার আর স্যারের নাম, হ্যাঁ, আর কটা থেকে কটা, মানে আজকে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি ক্লাস হয়ে গেল। তো অনলাইনে আমরা এটাকে ধরে নিই যে এটা আধ ঘন্টা, মানে একটা ক্লাস, মানে প্রায় 3টে ক্লাস হয়ে গেল। তো অ্যাটেন্ডেন্স ওরা এটার জন্য 3টে অ্যাটেন্ডেন্স পাবি, কারণ অনলাইনে অ্যাটেন্ডেন্সটা খুব ম্যান্ডেটারি, তোদের অ্যাটেন্ডেন্স না হলে ভজবে না। এটার জন্য 3টে অ্যাটেন্ডেন্স পাবি। আর যারা যারা অ্যাটেন্ড করলি তারা নাম আর এটা লিখে আমার নামে ক্লাস লিখে ওটা একটু হোয়াটসঅ্যাপ করে দে। ওকে ওকে, তাহলে বাই, টাটা। তাহলে রাখি। হ্যাঁ স্যার। ওকে, বাই।